নমস্কার বন্ধুরা, অর্পিস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পমফ্রেট মাছ রান্না করে দেখাবো। আমি আজকে রান্না করব পমফ্রেট মশলা কারি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। পমফ্রেট মশলা কারি রান্না করার জন্য আমি এখানে পমফ্রেট মাছ নিয়েছি 10 পিস। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তোমরা চাইলে মাছের গাটা একটু চিড়েও দিতে পারো, যাতে এর মধ্যে মশলা ঢোকে। আমি সেটা আর করিনি, আমি মাছগুলোকে এমনি নর্মালি রেখেছি। এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। খুব সুন্দর করে যত্ন সহকারে কিন্তু মাছগুলোকে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে লবণ আর হলুদটা পরিমাণ মতো ঢুকে যায়, সেই কারণে। আর এই নুন আর হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমি মাছগুলোকে ভাজতে শুরু করব। দেখো, আমি প্রত্যেকটা মাছ কিন্তু একটা একটা করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের রান্না, তাই জন্য আমি এটা সর্ষের তেলেই করব, কারণ মাছ রান্না সবসময় সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল আমার গরম হয়ে গেছে মনে হচ্ছে। এইবার আমি মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তবে আমি একসাথে বেশি মাছ দেব না, আমি দুটো করে মাছ দিয়েই ভাজছি, কারণ বেশি মাছ দিলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্য আমি দুটো দুটো করে মাছ দিয়েই ভাজছি। আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। আমি পরিমাণটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 10 পিস মাছের জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন নিয়েছিলাম। আমার পেঁয়াজ রসুন বাটা ওদিকে রেডি। এদিকে মাছগুলোও দেখো আমার একে একে ভাজা হচ্ছে। খুব কড়া করে কিন্তু ভাজিনি, কারণ খুব কড়া করে ভাজার দরকার নেই। মোটামুটি হালকা ভাজা হলেই হবে। আবার একদম কাঁচা থাকলেও কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ থেকে যাবে। তাই জন্য দেখো, আমি যেভাবে ভেজেছি সেই রকমভাবেই যদি মাছগুলোকে ভাজা যায় তাহলেই একদম পারফেক্ট হবে। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব। যেই তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে এক্ষেত্রে জিরে ফোড়নও এর মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা শুকনো লঙ্কা চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে, তখন আমি যেই পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পেঁয়াজ আর রসুনটা যখন দিচ্ছি তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই করে রেখেছিলাম, কারণ ফুল ফ্লেমে যদি আমি রাখি তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। সেই কারণে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর কন্টিনিউ নাড়তেও থাকবো, যাতে পেঁয়াজটা কড়াইতে লেগে না যায়। দেখো, আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। আমার টমেটোটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের সাথে মিশেও গেছে। এবার আমি এখানে মশলা দিলাম আদা বাটা আর জিরে বাটা। জিরেটা আমি শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে এক্ষেত্রে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর আমি এই মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা আগে দিয়েছি দেখে বুঝে দিতে হবে। সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ দেব। এইবার পেঁয়াজের সাথে মশলা দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় কন্টিনিউ কিন্তু এরকম খুন্তি নেড়ে যেতে হবে, কারণ নইলে মশলাটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর যদি তোমাদের মনে হয় বেশি শুকনো হয়ে গেছে, অল্প সামান্য জলও দিয়ে নিতে পারো। আর মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছাড়তে শুরু করছে। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার যে মশলার বাটিটা ছিল সেই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়েছি, কারণ বাটিতে তখনও একটু মশলা লেগেছিল তাই। আর জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। যদি তোমরা বেশি একটু ঝোল পছন্দ করো তাহলে বেশি দেবে, না হলে কম দেবে। তবে যেহেতু এটা একটা কারি রান্না হচ্ছে, সেই কারণে খুব বেশি ঝোল না রাখাটাই আমার মনে হয় ঠিক হবে। আমি এই পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে আমি এবার এটাকে একটু
ফুটতে দেব। আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা লাস্টে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট থেকে যায়, সেই কারণেই আমি এটা লাস্টে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর ঝোলটা যখন কিছুক্ষণ ফুটে যাবে, তখন আমি একে একে মাছগুলো এর মধ্যে সাজিয়ে দেব। মাছগুলো দেখো আমি কিন্তু একবারে ঢেলে না দিয়ে একটা একটা করে দিচ্ছি, যাতে কোনোভাবে মাছটা ভেঙে না যায়। আর মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটাতে হবে, তার একটাই কারণ, নইলে ঝোলের মধ্যে মাছের স্বাদটা আসবে না। তাই মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেওয়াটা খুব দরকার। এরপর মাছ দিয়ে যখন ঝোলটা সুন্দর করে ফুটে যাবে, তখন আমি মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। কারণ নইলে ঝোলের আইডিয়াটাও ঠিক পাওয়া যেত না, আর মাছগুলোও তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে, সেই কারণে। আমার এই পরিমাণ গ্রেভি থাকলেই যথেষ্ট। এইবার আমি এর মধ্যে উপর থেকে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এতে ছড়িয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেব। আর মাছগুলো আগে তোলার এটাও একটা কারণ, যাতে গরম মশলা গুঁড়োটা কোনোভাবে মাছের মধ্যে না ঢুকে যায়। তাহলে বন্ধুরা, আমার মাছ দেখছো আগের থেকেই তোলা আছে, আর ঝোলটাও আমি উপর থেকে মাছের উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আজকে আমার এই পমফ্রেট মশলা কারি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ফ্রেন্ডরা আমার পেজটাকে ফলো করে দিও। আজ তাহলে আসি, ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।